এবারের গন্তব্য বান্দরবানের এক ভ্রমণ নিষিদ্ধ অঞ্চলে। বাহাদুর ভাই হচ্ছে আমাদের এই ট্রিপের গাইড। রওনা করব রেমাক্রির উদ্দেশ্যে। আর সঙ্গে তো এখন কেউ ওখানে যেতে পারে না। এভাবে পড়ে যাবো বুঝতেই পারি না। সকাল থেকে আমরা এখন পর্যন্ত 14 কিলোর মতো হেঁটেছি। বলো কথা ঠিক কিনা? একদম। আমাদের এবারের গন্তব্য বান্দরবানের এক ভ্রমণ নিষিদ্ধ অঞ্চলে। আমরা এ যাত্রায় আগামী কয়েকটি পর্ব জুড়ে দেখব বাংলাদেশের অসাধারণ সুন্দর সব ঝর্ণা, দারুণ কিছু পাহাড়ি ট্রেইল এবং আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। দর্শক, এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আমি সাদবিন শফিক বান্দরবান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আলীকদম থেকে জিপে উঠেছি এবং অনিন্দ্য সুন্দর ডিম পাহাড়ের সামনের রাস্তা দিয়ে আমরা চলে যাব তিন্দু হয়ে যে সড়কটি চলে গিয়েছে থানচি, এবং সেখান থেকে শুরু হবে আজকের আমাদের এবারের অভিযান। এবং আগামী কয়েকটি পর্ব জুড়ে দুর্দান্ত সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি তিন্দুর উদ্দেশ্যে আলীকদম থেকে। দর্শক, আমাদের আন্ধারমানিক পর্বগুলো আপনারা যারা দেখেছেন তারা আমাদের এবারের সফর সঙ্গীকে চিনবেন, ইকবাল, নুজহাত আর সাদিয়া। আমরা গতবার দারুণ একটি ট্রিপ করেছিলাম, সেই ধারাবাহিকতা এবারও যাচ্ছি নতুন অ্যাডভেঞ্চারের পথে। আশা করি দারুণ কিছু সময় কাটবে আগামী কয়েকদিন। এই পথটিকে বলা হয় একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়। প্রায় 10 বছর লেগেছে বাংলাদেশ সেনাবাহিনীর এই পথটি তৈরি করতে, এবং এই পথে তৈরি হওয়ার পর, অর্থাৎ এই রাস্তাটি তৈরি হওয়ার পর কিন্তু আলীকদম থেকে থানচির যোগাযোগ অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আগে থানচিতে যেতে বান্দরবান শহর হয়ে প্রায় 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে থানচি আসতে হতো, সেক্ষেত্রে সময় খরচ অনেকটা বেশি লাগতো। আরও একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এই ঢাকা থেকে আলীকদম পর্যন্ত আসতে 2 জায়গায় এনআইডি দেওয়া লাগে আর্মি ক্যাম্পে চকরিয়া পার হওয়ার পর। অর্থাৎ এখন পর্যন্ত মোট 3 জায়গায় আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেওয়া লেগেছে। আপনারা এই পথে যারা আসবেন অবশ্যই এটি মাথায় রাখবেন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে করে নিয়ে আসবেন। ভাইয়া, থ্যাংক ইউ। তোমাদের দেখা হবে আশা করি পথে। অল দ্য বেস্ট, ভালো থেকো। দেখা হচ্ছে, সাবধানে যাও। আলীকদম থেকে থানচি যাওয়ার পথে 21 কিলো বলে একটা জায়গা আছে। এই জায়গার নাম 21 কিলো, কারণ এই জায়গাটা 21 কিলো দূরে আলীকদম থেকে। এখান থেকে আমরা এখন তিন্দুর দিকে চলে যাচ্ছি। থানচি হয়েও তিন্দু আসা যায়, কিন্তু এটা সম্ভবত একটা শর্টকাট। আমাদের গাইড তেমনটি বলেছে। আমাদের গাইড সামনে তিন্দু বাজারে আমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তার অনেকটা পাকা। কেন এই পথটা গাড়িতে আসে না, এই হচ্ছে এর কারণ। বর্ষাকালে এই পথটা আসলে অনেকটাই ভয়ঙ্কর গাড়ি দিয়ে যাওয়ার জন্য। এই কারণে মূলত হচ্ছে যে খুব একটা গাড়ি এই পথে চলাচল করে না। তবে যখন শুকনো সিজন তখন মোটরসাইকেলে করে একেবারে তিন্দু পর্যন্ত যাওয়া যায়। এই রুটে মোস্ট অফ দ্য টাইম মোবাইলে নেটওয়ার্ক থাকবে না, কাজেই কারো যদি জরুরি কথা বলার প্রয়োজন পড়ে এখান থেকে বলে নিতে হবে। আমরা আমাদের কথা বলা পর্ব সেরে নিচ্ছি। এখন খানিকটা নিচে নামবো, খানিকটা না, এখন পুরোটা পথই ইনফ্যাক্ট নিচে নামতে হবে। নিচে নেটওয়ার্ক থাকবে না। এখান থেকে ফোনের আনুষ্ঠানিকতা সেরে এই চমৎকার মেঘ পাহাড়ের খেলা দেখতে দেখতে আমরা আগাবো তিন্দুর পথে। বুঝছো, আমরা আজকে 2.5 ঘন্টার মতো হাঁটলাম। কেমন হাঁটতেছো? ভাবছিলাম 1 ঘন্টা হবে, সেটা দেখি 2.5 ঘন্টা। না জানি আর কয় ঘন্টা লাগবে নিচে যাইতে। সেই তিন্দু বাজার এখন পর্যন্ত চোখের সামনে আসলো না। অনেকটা রাস্তা কাঁচা, অনেকটা রাস্তা ঢালাই করা, সব মিলিয়ে। কিন্তু এরই মধ্যে সকাল থেকে হাঁটা শুরু করার পর এই 2.5 ঘন্টায় আমরা 6.5 কিলোমিটার মতো অলরেডি হেঁটে ফেলছি। সাথে কী অবস্থা বলো তো? বলার জন্য যতটুকু এনার্জি দরকার পাচ্ছি না। আচ্ছা, বাতাস। সাদিয়া, তোমার এই উল্টা হাঁটার রহস্য কি? উল্টা হাঁটা হচ্ছে সামনের দিকে যখন নাকি হাঁটে, তো ব্যাগটা তো এমনিতে অনেক ভারী, তো সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর যখন নাকি আমি উল্টা হাঁটি তখন হচ্ছে আমি এই কোনো একটা অ্যাঙ্গেলে রাখি, আমার ব্যালেন্সটা ঠিক থাকে, এরপর হাঁটুতে কোনো প্রেশার পড়ে না।
কিন্তু এটার জন্য একটু মানে আগে থেকে যদি কেউ মানে অভ্যাস থাকে তাহলে ভালো, হুট করে যদি কেউ ট্রাই করে গেছে। ভেরি আনইউজুয়াল। এই উল্টা হাঁটতে হাঁটতেই আমরা প্রায় 2.5 ঘন্টা পর এই যে তিন্দু বাজারে দেখা পেলাম। দূরে দেখা যাচ্ছে ওই যে সাঙ্গু নদী, ট্রলারের আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকেই। বাদুর ভাই, জি আপনি বলছেন যে 1 ঘন্টা লাগবে, আর 2.5 ঘন্টা লাগবে? এই মানে হাঁটার উপরে ডিফেন এগুলো না, আমরা মোটামুটি এসে আসছি, অনেকটা মানে ইয়া হয় কিন্তু ইসে ওই আবার আমি যদি এটা জানতাম 2.5 ঘন্টা লাগবে তাহলে আমি থানচি হয়ে আসতাম। দর্শক, বাহাদুর ভাই হচ্ছে আমাদের এই ট্রিপের গাইড। আগে থেকে কথা হয়েছিল ভাইয়ের সাথে, এই তিন্দুতে থাকবে, বাসায় দেখা হলো, যদিও আরও আগে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে অনেকটা সময় দেরি হয়ে গেল। আমরা আর দেরি করবো না, চলেন আগাই। আচ্ছা, থ্যাংক ইউ। চলেন। একটা বিজিবি ক্যাম্প আছে এই তিন্দু বাজারে। বিজিবি ক্যাম্পেও সেম আনুষ্ঠানিকতা করা লাগলো, অর্থাৎ এখন পর্যন্ত আমাদের 4 বার এনআইডির কপি সাবমিট করা লেগেছে। আর্মি ক্যাম্পে 3 বার, বিজিবি ক্যাম্পে 1 বার, সাঙ্গুর ঘাটে এই মুহূর্তে। এবং এখান থেকে আমরা আমাদের ট্রলার গাইড আগেই বলে রেখেছে রওনা করব রেমাক্রির উদ্দেশ্যে। এই সাঙ্গু নদীকে মারমারা বলে থাকে শঙ্খ নদী, এবং বাংলাদেশে যেসব পাহাড়ি খরস্রোত নদী আছে তার মধ্যে এই সাঙ্গু অন্যতম। সাঙ্গুর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তি হয় মিয়ানমারে, নয়তো ভারতে, কিন্তু সাঙ্গু একেবারেই মেড ইন বাংলাদেশ নদী, অর্থাৎ বাংলাদেশ টেরিটরির ভেতরেই এই সাঙ্গুর উৎপত্তি। ভারত এবং মিয়ানমার বর্ডারের কাছে মদক পাহাড়ে এর উৎপত্তি, এবং এই পাহাড় থেকে নেমে এই সাঙ্গু নদী বয়ে গিয়েছে। এই সাঙ্গুকে কেন্দ্র করে এই আশপাশের যেসব আদিবাসীরা আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছেন, তাদের জীবনযাত্রা আবর্তিত হয়, এবং আশপাশের ঝর্ণা ঝিরির পানি দ্বারা এই নদী সমৃদ্ধ। আর এই নৌকা ভাড়াটা সম্পর্কে জানিয়ে রাখতে চাই, এই সাঙ্গু দিয়ে আমাদের খরচ হচ্ছে আপ ডাউন 6,000 টাকা। তবে আপনারা যতদিন পরে ফিরবেন সেই অনুযায়ী প্রতিদিন 1,000 টাকা করে কিন্তু এক্সট্রা চার্জ করা হবে ওয়েটিং চার্জ হিসেবে। যখন আপনারা ফিরবেন তখন আপনাদের এই বোটটি কিন্তু আপনাদের গন্তব্যে পৌঁছে দিবে। এই যে এটাকে বলা হয় রাজা পাথর, এই সাঙ্গু নদীর বিখ্যাত রাজা পাথর। এখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে এখানকার স্থানীয়রা, এবং তারা খুব পবিত্রভাবে দেখে এই পাথরটাকে। ও মাই গড, এখানে তো অনেক স্রোত। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। প্রায় ঘণ্টাখানিকের দুর্ধর্ষ নৌ জার্নি শেষে আমরা চলে আসলাম রেমাক্রিতে। এই রেমাক্রি থেকে আমাদের হাঁটাহাঁটি পর্ব শুরু হবে। আকাশ কিছুটা মেঘলা করে এসেছে, এখন দেখা যাক। এই রেমাক্রিতে মূলত রেমাক্রি খাল এসে সাঙ্গু নদীতে মিলিত হয়েছে। এই রেমাক্রি খালটা যখন অনেক বৃষ্টি হয়, পাহাড়ে ভরা বর্ষাকাল থাকে, তখন কিন্তু আরও অনেকটা ভরা থাকে। শীতকালে যদিও পানি আরও অনেকটা কম থাকে। এই রেমাক্রিতেও কিন্তু থাকার বেশ কিছু জায়গা আছে। কেউ যদি চায় রেমাক্রিতে থাকতে যাওয়া বা আসার পথে, সেটাও কিন্তু সম্ভব। চমৎকার পরিবেশ, একেবারে ঝিরির পাশে, দারুণ একটা এনভায়রনমেন্ট, সব মিলিয়ে দারুণ। আপনাদের কষ্ট করে মানে কম খরচে যাওয়ার জন্য এটা সব কিছু মেনটেন করছে, আমি সমস্যা নেই। ধন্যবাদ। একটা সিদ্ধান্ত চেঞ্জ করলাম, সেটা হচ্ছে এখানে এসে দেখলাম যে নাফাখুম পর্যন্ত রেমাক্রি থেকে নৌকায় করে যাওয়া যায়, যেটা একটা নির্দিষ্ট সিজনে
অবশ্যই যাওয়া যায়, বাকি সময়টা যাওয়া যায় না। এখন যাওয়া যাচ্ছে, যেহেতু যাচ্ছে এবং আজকে আমাদের যেটা টার্গেট আমরা জিনাপাড়ায় গিয়ে থাকবো, সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে, সেহেতু আমরা কিছুটা এগিয়ে থাকতে চাচ্ছি। এখান থেকে 1000 টাকা করে নিবে বললো, রেমাক্রি থেকে নাফাকুম পর্যন্ত। আমরা এখন সিদ্ধান্ত চেঞ্জ করে কিছুটা ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে নৌকার ঘাট থেকে নৌকা করে আমরা নাফাকুম যাবো। বলো কথা ঠিক কিনা? আমার কালার নতুন নেকলেস পরা আরো সঙ্গে তো চার ইয়ে অবকে সই জামেলা খাইছিলেন ইয়া আরো নি মাহে জিনা পারা কি ঘটনা কত? গত না এখন কেউ ওখানে যেতে পারে না। কোথায়? নেকলেস পরা। তারপর আমি আছি না তবে ওখানে না থাকতে পারবে বলতে নেটওয়ার্কের জন্য সমস্যা হবে না। নিকোজ পাড়া তো অনেকে দেখি থাকে, নিকোজ পাড়া থাকলে হয় কি আমরা একটু বর্তমানে নাই, একটু আগায় থাকলাম আর কি, হ্যাঁ। মানে আবার উল্টা যাওয়া, এই জন্য একটু আগায় থাকলাম, এই জন্য চিন্তা করছিলাম আর কি। না ওই জায়গার বর্তমানে আপনি থাকার নিচে আর কি সেটাই বললাম আপনাদেরকে। আচ্ছা, আপনি পাড়াতে যাবেন আজকে? জি তাহলে রাতে কথা হবে না, আচ্ছা রাতে কথা হবে। আপু উঠতেছেন? অবশেষে শুরু হলো রেমাক্রি থেকে নাফাকুম পর্যন্ত আমাদের নৌযাত্রা। এর আগে 3 বার নাফাকুম যাওয়া হলেও নৌপথে প্রথম। এর আগে যেই সিজনে গিয়েছি কখনো পানি খুব বেশি থাকে, কখনো কম থাকে, তবে এবার মোটামুটি নৌকা চলা উপযোগী পানি আছে। তবে মাঝি যেমনটি বললেন, কয়েকটি জায়গায় নৌকা থেকে নেমে ঠেলা লাগতে পারে, তবে সব মিলিয়ে এটি আমার জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। নামতে হবে? ব্যাগ থাকবে ব্যাগ ঠিক আছে। এখানে আমাদের নামতে হবে। এখানে একটা বিপজ্জনক অংশ আছে, যেটা আসলে নৌকা হালকা না হলে পার হওয়া যায় না। এই যে আমাদেরকে নামিয়ে দিয়ে গাইডকে নিয়ে নৌকা যাচ্ছে, আমরা সামনে থেকে উঠবো। এটা আগের বার ছিল না শীতের সময়। নৌকাটা একটা পাথরের মাঝখানে বেশ বাজেভাবে আটকে গেছে, না নেমে কোনোভাবে পথটা পার হওয়া যায় কিনা সেই চেষ্টা চলছে। মোটামুটি গলৎকর্ম হয়ে ঠেলে ওঠানো লাগলো, তবে এরপরের রাস্তাটা বেশি স্থির মনে হচ্ছে। কলম পারে দিয়েছে না। রেমাক্রি খালটা এখানে পার হতে হবে এবং খুব সাবধানে আমাদের যাওয়া লাগছে, কারণ নিচের পাথরের কোনো ঠিক ঠিকানা নেই, অবিন্যস্ত। আমি বলছিলাম হাতটা ধরতে সাদিয়া। সাদিয়া কি অবস্থা? আর বলিয়ে লেভাবে পড়ে যাবো, বুঝতেই পারি নাই। শুকনা কাপড় চোপড় অনেকক্ষণ ধরে শুকাইছিলাম, আগে যেটা ভিজছিল নৌকায় থাকতে রোদে, এখন আবার সব ভিজে গেছে সব। নৌকা থেকে নামার পরেও প্রায় 30-40 মিনিট হাঁটতে হবে, কারণ
পানি যতটুকু পর্যন্ত আছে নৌকা চালানোর মতো সেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম নৌকা থেকে নেমে। অবশেষে নৌকা থেকে নেমে প্রায় 40 মিনিট হেঁটে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য নাফাখুম ঝর্ণায়। নাফাখুম ঝর্ণা বাংলাদেশে যে কটি ঝর্ণা আছে খুবই জনপ্রিয়, সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায়, এর মধ্যে নাফাখুম অন্যতম। যদিও পথ কিছুটা কঠিন, কিন্তু তারপরে কিন্তু প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। চলে আসলাম অনিন্দ্য সুন্দর নাফাখুম ঝর্ণায়। ওই নাফাখুম ঝর্ণার নামকরণ হয়েছে নাফা নামে এক ধরনের মাছ থেকে। নিচে ছোটো ছোটো গর্ত আছে পানির নিচে, সেই গর্তে এক ধরনের মাছ পাওয়া যায়, স্কুলের যেটিকে নাফা মাছ বলে থাকে। সেই নাফা মাছ থেকেই এই নাফাখুমের উৎপত্তি। একটা সময় এই ব্রিজটা ছিল না, পরবর্তীতে সরকার দেখার সুবিধার্থে ওই ব্রিজটা এখানে করে দিয়েছে। তবে বিষয়টা আসলে কতটুকু দৃষ্টিনন্দন হয়েছে সে প্রশ্ন করতে থেকে যায়। নাফাখুম ঝর্ণার সামনে প্রায় ঘন্টাখানিক বিশ্রাম করলাম, ঘন্টাখানিক সময় কাটালাম এখানে, হালকা খাওয়া দাওয়া করলাম, নাস্তা। চমৎকার এই ঝর্ণাটি দেখা শেষে আমরা রওনা করেছি আমাদের আজকে যেখানে থাকবো বলে প্ল্যান করেছি সেই জিনাপাড়া যেতে আশা করছি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগবে। এখন যেহেতু 5টা বাজছে, সন্ধ্যার পরেও আরও খানিকটা সময় আমাদের হাঁটতে হবে। তবে আশা করছি শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে, ওয়েদার এখনও মোটামুটি ভালো। আমরা আগামী পর্বে আপনাদের যেই ঝর্ণাটিতে নিয়ে যাব বলে প্ল্যান করছি সেটি হচ্ছে আমিয়াখুম ঝর্ণা, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা যেটিকে বলা হয় সেটা। নাফাখুমে সেকেন্ড টাইম আসলা, কেমন লাগলো? এবার একটু ভালো লাগতেছে, এবার ওয়েদারটা ভালো, যদিও আগেরবার শীতের সময় আসছিলাম। আগেরবার ওয়েদার ভালো ছিল, তবে শীতের যেটা দেখা গেছে যে আমাদের কাপড় চোপড়ের ওজন ছিল। আর আগেরবার পানির রংটা অনেক সুন্দর ছিল, এটা ঠিক, আমরা একদম নীল সবুজ মিক্স একটা পানি কালার দেখতে পাইছি। এবার বর্ষার কারণে পানি ঘোলা, তবে এবার ভালো লাগতেছে। আপনার কিছু বলার আছে? না, একদম কিছু বলার নেই। খুব বিচ্ছিরি লাগছে না ঝর্ণাটা? না, একদমই বিচ্ছিরি লাগে না, অনেক ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম। রিমাকড়ি খালের পাশে বেশ ওয়াইল্ড পথ ধরে হেঁটে যাচ্ছি। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি, অর্থাৎ সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আমাদের গন্তব্যটা আরও ঘন্টাখানিকের বেশির, যতটুকু সম্ভব চেষ্টা করছি পাট চালিয়ে হেঁটে যেতে। আমার ঘড়ি বলছে সকাল থেকে আমরা এখন পর্যন্ত 14 কিলোর মতো হেঁটেছি। রিমাকড়ি খালের পাশ দিয়ে অসাধারণ একটা সন্ধ্যা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি জিনাপাড়ার উদ্দেশ্যে, এবং দিনের আলো আর খুব বেশি সময় থাকবে না। আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব দিনের আলোটা ইউটিলাইজ করার। এখন 6:15 বাজছে, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো অন্ধকার হয়ে যাবে। আজকে সকাল থেকে আমরা প্রায় 14 কিলোর মতো হেঁটেছি। তবে 3 পর্যন্ত হেঁটে আসার সিদ্ধান্তটা মনে হয় ঠিক ছিল না। সব মিলিয়ে জিনাপাড়াতে যেতে আমাদের হয়তো আরও ঘন্টা দেড়েক সময় লাগবে, বাকি আলাপ হবে পাড়ায় পৌঁছে। অবশেষে আমরা 7টায় গোসল আগে শেষ হোক, চলে আসলাম
জিনাপাড়াতে শেষ হওয়ার পরে আমাদের নাফাকুম থেকে আসতে সময় যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেকটা কম লাগলো। আমরা হ্যাঁ আসলে 2 ঘন্টা পরে চলে আসছি। আমাদের মধ্যে যে জায়গায় 3.5 ঘন্টা বলছে এই জায়গার মধ্যে আমরা চলে আসলাম 2 ঘন্টা বাদ 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে 5 মিনিটে চলে আসছি। এখন আমরা ফ্রেশ হব, গোসল টোসল করবো, খাওয়া দাওয়া রান্না হবে। জিনাপাড়া থেকে গুড মর্নিং। গতকালকে সন্ধ্যার পর আমরা জিনাপাড়া এসে পৌঁছেছিলাম, দেখেছেন খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়েছি। এখন সকালে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করার মধ্যে দিয়ে আমাদের প্রথম পর্ব শেষ করতে যাচ্ছি এবারের এই বান্দরবান ঘোরাঘুরির। আগামী পর্বে আপনারা দেখবেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা যেটিকে বলা হয় আমি এখন ঝর্ণা, সেখানে যাব আমরা। আজকে কিছুক্ষণ পরে যাব, ইনফ্যাক্ট সেই গল্প থাকছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।